প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পাতাবাহার বইয়ের প্রথম পাঠে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, তোমাদের প্রথম পাঠে যে কবিতাটি রয়েছে সেটির নাম হলো সবার আমি ছাত্র। এটি লিখেছেন সুনির্মল বসু। তোমরা কবিতাটি প্রথমে ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? এরপরে দেখো নিচে কতগুলো প্রশ্ন রয়েছে। যেমন 1 নম্বরে রয়েছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। 2 নম্বরে রয়েছে তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন। 3 নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 3 এর 1 আছে কার উপদেশে কবি দিলখোলা হন। 3 এর 2 এর রয়েছে পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল। 3 এর 3 কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন। 3 এর 4 কে কবিকে মধুর কথা বলতে শেখালো। 3 এর 5 দেখো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। তোমরা প্রশ্নগুলো মন দিয়ে দেখো। 4 নম্বরে আছে সন্ধি করে লেখো। 5 নম্বরে সমার্থক শব্দ লেখো। 6 নম্বরে রয়েছে বাক্য রচনা করো। 7 নম্বরে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। 8 নম্বরে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। আগেরটা ছিল নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো, আর 8 নম্বরে রয়েছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। 9 নম্বরে কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো। 10 নম্বরে দেখো গদ্যরূপ লেখো, ঠিক আছে? 11 নম্বরে দেখো বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে। 12 নম্বরে প্রকৃতির কাছ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি লেখো। 13 নম্বরে রয়েছে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। 14 নম্বরে রয়েছে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলি আমি এখন আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে? প্রথমে যে আমাদের প্রশ্নটি ছিল, দেখো 1 নম্বরে রয়েছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম ছন্দের টুংটাং আর হচ্ছে বীর শিকারী। তোমরা উত্তরগুলো খাতায় লিখে রাখতে পারো। 2 নম্বরে দেখো তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন। উত্তর হবে তিনি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন, ঠিক আছে? 3 নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির নিজের ভাষা উত্তর লেখো। 3 এর 1 কার উপদেশে কবি দিলখোলা হন। উত্তর হবে খোলা মাঠের উপদেশে। 3 এর 2 পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল। পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। 3 এর 3 নাম্বার দেখো কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেয়েছিলেন। কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেয়েছিলেন। 3 এর 4 দেখো কে কবিকে মধুর কথা বলতে শেখালো। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3 এর 5 দেখো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 3 নাম্বার তোমাদের হলো। 4 নম্বরে দেখো সন্ধি করে লেখো। 1 নম্বরে কি আছে দেখো রত্ন যোগ আকর। এটা যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে রত্নাকর। 2 নাম্বার মেঘ যোগ আলোক, সন্ধি করলে হবে মেঘালোক।
3 নাম্বার কমলা যোগ আসনা, সন্ধি করলে হবে কমলা সোনা। 5 নম্বরে দেখো সমার্থক শব্দ লেখো। চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর, এগুলো সমার্থক শব্দ লিখতে হবে। চাঁদের সমার্থক শব্দ দেখো কি? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র, শশাঙ্ক, শশী, সুধাকর। সূর্য, সূর্যের সমার্থক শব্দ দিবাকর, দীননাথ, সুরজ, অংশুমান, জ্যোতির্ময়। তোমরা 2-3 করে মুখস্থ করে নেবে। পাহাড় দেখো, পাহাড়ের সমার্থক শব্দ হচ্ছে পর্বত, ভূধর, গিরি, শৈল। বায়ু, বায়ুর সমার্থক শব্দ বাতাস, হাওয়া, পবন, অনিল। 5 নম্বরে নদী, প্রবাহিনী, তরঙ্গিনী, কল্লোলিনী, এগুলো হচ্ছে নদীর সমার্থক শব্দ। 6 নম্বরে দেখো পৃথিবী, পৃথিবীর সমার্থক শব্দ কি? ধরিত্রী, ধরণী, ধরা, বিশ্ব, জগৎ, এগুলো হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। সাগরের সমার্থক শব্দ সমুদ্র, সিন্ধু, পারাবার, রত্নাকর, এগুলো। তাহলে তোমাদের 5 নাম্বারটা তোমাদের হয়ে গেল। 6 নম্বরে দেখো বাক্য রচনা করো। উদার, উদার দিয়ে বাক্য রচনা নিজের ভাষা তোমরা লিখতে পারো। উদার, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের হৃদয় ভীষণ উদার ছিল। 2 নম্বরে মহান, আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মেছিলেন। 3 নাম্বার মন্ত্রণা, কারো কাছ থেকে কুমন্ত্রণা নিতে যেও না। 4 নাম্বার শিক্ষা, শিশু প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকেই। সহিষ্ণুতা, শান্তিপূর্ণ জীবন চাও তো সহিষ্ণুতা অবলম্বন করো। 6 নাম্বার সন্দেহ, লোকটাকে দেখে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেল। 7 নাম্বার দেখো কৌতূহল, যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে। ঝর্ণা, হিমালয় পর্বতে প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায়। তাহলে বাক্য রচনাগুলো তোমাদের হয়ে গেল। 7 নম্বরে দেখো নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। তাহলে এখানে বিশেষণগুলি দেওয়া আছে, সেগুলোর বিশেষ্য রূপ লিখতে হবে। বিশেষণ এখানে কি আছে? কর্মী, বিশেষ্য রূপ হবে কি? কর্ম। মৌন, মৌনতা। মধুর, মধুরতা বা মাধুর্য। কঠোর, কঠোরতা। বিরাট, বিরাট, বিরাটত্ব। 8 নম্বরে দেখো নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ লেখো। তাহলে এখানে বিশেষ্য কি আছে? শিক্ষা, বিশেষণ রূপ কি হবে? শিক্ষিত। বিশেষ্য রূপ আছে কি? মন্ত্র, বিশেষণ হবে মন্ত্রণা। বায়ু, বায়বীয়। মাঠ, মেঠো। তেজ, তেজি। 8 নাম্বার হলো। 9 নম্বরে দেখো কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো। তাহলে উত্তর এখানে আমায়, আমি, তাহার, আপন, আমার, এগুলো হচ্ছে সর্বনাম শব্দ। তারপরে 10 নম্বরে দেখো গদ্যরূপ লেখো। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তাহলে এটাকে যদি গদ্যরূপে লিখি তাহলে কি হবে? দেখো বায়ুর কাছ থেকে আমি কর্মী হওয়ার মন্ত্র পেয়েছি। 10-2 নাম্বার সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তাই এটা যদি গদ্যরূপ লিখি, সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। গদ্যরূপ লিখলে কি হবে? দেখো সাগর ইঙ্গিত দিয়ে শেখায়, অন্তর রত্ন আকর হোক। শ্যামবনানী, সরস্বতা আমায় দিল ভিক্ষা।
আমাকে শ্যামবনানী সরসতার ভিক্ষা দিল। শিখেছি সে সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। কৌতূহলে সেসব শিখছি মাত্র, সন্দেহ নেই। 10 নম্বরে যে গদ্যরূপগুলো আছে সেগুলো তোমাদের হলো, তোমরা কিন্তু মন দিয়ে দেখো। 11 নম্বরে দেখো, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, কবিতায় আকাশ, বাতাস, পাহাড়, প্রান্তর, সূর্য, চন্দ্র, সাগর, নদী এবং মৃত্তিকা, পাষাণ, ঝর্ণা ও শ্যামবনানীকে শিক্ষক বলা হয়েছে। এরাই কবিকে নানাভাবে নানান শিক্ষা দান করেছে। কবি আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা লাভ করেছে। বায়ু অর্থাৎ বাতাস শিখিয়েছে কর্মী হওয়ার মন্ত্র। পাহাড় শিখিয়েছে মৌন মহান হওয়ার শিক্ষা। খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরের কাছ থেকে পাওয়া গেছে দিল খোলা অর্থাৎ উদারচিত্র হওয়ার উপদেশ। সূর্য মন্ত্রণা অর্থাৎ পরামর্শ দিয়েছে কিভাবে আপন তেজে জ্বলে বেঁচে থাকা যায়। চাঁদ শিখিয়েছে মিষ্টি হাসি হেসে মধুর কথা বলতে। সাগর বা সমুদ্র শেখায় অন্তরকে রত্ন আকর করে গড়ে তুলতে। নদী শিখিয়েছে আপন বেগে চলতে। মাটির কাছ থেকে পাওয়া গেছে সহিষ্ণু হওয়ার শিক্ষা। পাষাণ বা পাথর দিয়েছে আপন কাজে কঠোর হওয়ার দীক্ষা। ঝর্ণা জাগিয়েছে মানব হৃদয়ে গানের সুর। শ্যামবনানী দিয়েছে সরসতা লাভের ভিক্ষা। এভাবে বিশ্বের প্রতিটি প্রাকৃতিক শক্তির কাছ থেকে কবিতায় শিক্ষা অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। তাই কবিতায় বিশ্বজোড়া পাঠশালা শব্দটি বোঝানো হয়েছে। তাহলে এর উত্তরটা কিন্তু একটু বড় হচ্ছে, তোমরা একটু সংক্ষেপে করে ছোট করে লিখে নিতে পারো। ঠিক আছে। 12 নম্বরে দেখো, প্রকৃতি কার কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। প্রকৃতির কার কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি? তাহলে আকাশ, 1 নম্বরে আকাশ দেখো, উদার হওয়ার শিক্ষা আমরা পাই অসীম আকাশের কাছ থেকে। বাতাস, নিরন্তর বয়ে চলেছে বাতাস, তাই তার কাছ থেকে আমরা মুহূর্ত মাত্র অলস না হয়ে থেকে কর্ম করে যাওয়ার শিক্ষা অর্জন করতে পারি। পাহাড়, যুগ যুগ ব্যাপী পাহাড় মৌন হয়ে আছে, পাহাড়ের কাছ থেকে আমরা মৌন হওয়া শিক্ষা লাভ করে ব্যক্তিত্বকে গাম্ভীর্যময় করে তুলতে পারি। খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরে দৃষ্টি রাখলেই আমাদের অন্তর হয় প্রশস্ত। তাই খোলা মাঠের কাছে আমরা উজাড় হৃদয়ে মানুষকে তথা সমগ্র জীব সম্প্রদায়কে ভালোবাসা দেওয়া শিক্ষা পেতে পারি। সূর্য, অনন্ত তেজের আকর হলো সূর্য। সূর্যের কাছ থেকে আমরা তেজস্বিতা অবলম্বনের শিক্ষা লাভ করতে পারি, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করার মতো তেজ আমরা পেতে পারি সূর্যের কাছ থেকে। চাঁদ, সমাজ জীবনে বাঁচতে গেলে আমাদের প্রীতিপূর্ণ সহাবস্থান চাই, অর্থাৎ অন্যের সঙ্গে হাসি মুখে বাক্য বিনিময় করা, মধুর সুরে কথা বলা ইত্যাদি আমরা শিখতে পারি চাঁদের অপূর্ব মাধুর্য দেখে। তাহলে প্রকৃতির কার কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি, এটা তোমাদের 12 নম্বর প্রশ্নে ছিল। এই উত্তরটা হয়ে গেল। 13 নম্বরে দেখো, প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। কবি নিজেই আরও কিছু প্রাকৃতিক সম্পদ বলতে সাগর, নদী, মাটি, পাষাণ, ঝর্ণা এবং শ্যামবনানীর উল্লেখ করেছেন। মাটির কাছ থেকে আমি সহিষ্ণুতা অবলম্বনের শিক্ষা লাভ করতে পারি। জীবন বাঁচতে গেলে আমাদের চলার পথে প্রতি মুহূর্তে হয়তো বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, সুতরাং
সহিষ্ণুতা অবলম্বন করতে না শিখলে যে কোনো মুহূর্তে দ্বন্দ্বের মুখে পড়তে হবে। পাষাণ যেভাবে কঠোর হয়ে আছে, সেভাবে আমি নিজের কাছে কঠোর হওয়ার প্রতিজ্ঞা নিতে পারি। ঝর্ণা যেভাবে নিরন্তর প্রবাহিনী হয়ে মানব হৃদয়ে সঙ্গীতের মূর্ছনা জাগায়, তাতে আমি আমার হৃদয়েও সঙ্গীতের সুর জাগিয়ে তুলতে পারি। শ্যামবনানী অর্থাৎ শ্যামল বনরাজি তার সরসতা নিয়ে মানব দৃষ্টিকে করে সজীব সতেজ। আমি শ্যামবনানীর কাছ থেকে হৃদয়ে সরসতা অর্জনের শিক্ষা নিতে পারি। কবিতায় কবির উল্লেখিত এই প্রাকৃতিক উপাদানগুলি ছাড়াও আরও নানাবিধ প্রাকৃতিক উপকরণ তথা বিভিন্ন প্রাণীসমূহের কাছ থেকে কিংবা বিভিন্ন গাছপালার কাছ থেকেও হাজার রকমের শিক্ষা অর্জন করতে আমি পারি। তাহলে দেখো 13 নম্বর তোমাদের হয়ে গেল। 14 নম্বরে দেখো, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। উত্তর দেখো, জীবনের বেশিরভাগ সময় আমি কাছে পাই আমার মাকে। আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, প্রাতঃকৃত্য শেষ করে নিজের কাজে মনোসংযোগ করা আমি মায়ের কাছ থেকে শিখেছি। মাকে আমি দেখি সকাল থেকে দুধওয়ালা, খবরের কাগজওয়ালা, মাছওয়ালা, কাপড় ধোলাইকারী এদের প্রত্যেকের কাছ থেকে যা যা প্রয়োজন তা মধুর বাক্য বিনিময়ের মাধ্যমে মিটিয়ে নেওয়ার অভ্যাস। মায়ের কাছে শিখি আমি প্রফুল্ল মনে, ব্যস্ত হাতে সংসারের হাজার কাজ গুছিয়ে নেওয়া। মায়ের কাছে শিখি আমি সঠিক সময়ে সব কাজ ঠিকঠাক করে নেওয়া। এভাবে সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কাছে আমি শিখি জীবনে সুস্থভাবে এবং হাসি মুখে বেঁচে থাকার আরও অনেক রকম শিক্ষা। তাহলে সবার আমি ছাত্র যে কবিতাটি রয়েছে এবং সেই কবিতাটি যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে।